হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আলোচনাটা করব হচ্ছে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন এবং বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য সেই অবতল দর্পণ দ্বারা যে বিভিন্ন প্রকার প্রতিবিম্বগুলো তৈরি হবে তাদের বৈশিষ্ট্যগুলো। সেই সঙ্গে সঙ্গে আমরা চিহ্ন প্রকরণ দিয়ে দর্পণের যে সূত্র বা মিরর ফর্মুলা সেটার রূপটা কি রূপ সেটা জানবো, সঙ্গে সঙ্গে বিবর্ধন বিষয়টা জানবো এবং অবতল দর্পণের সম্পর্কিত বিভিন্ন যে প্রশ্নগুলো আলোচনা করব, যেখানে আমরা তার ব্যবহারটাও আলোচনাটা করব। তো এই হচ্ছে আজকের যে আলোচনার মূল বিষয়বস্তু। তো একটার পর একটা আলোচনাতে আমরা আসছি, তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। যেখানে আমরা প্রথম আলোচনা করছি অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন। তো ইতিপূর্বে আমরা যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় বা তার যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা জেনেছি। যে সমতল দর্পণ কোনগুলো হতে পারে, যে কোনো পালিশ করা ধাতুর তল কিংবা কাঁচের পেছনে আমরা যদি পারদের প্রলেপ লাগিয়ে তাকে প্রোটেকশন দিয়ে একটা দর্পণ তৈরি করে আমরা সেটাকে ব্যবহার করে থাকি, সেই প্রকার সমতল দর্পণ হোক সেই সমতল দর্পণে যে প্রতিবিম্বগুলো তৈরি হয় তার একটু যে বৈশিষ্ট্যগুলো নিশ্চয়ই তোমাদের কিছু মনে রয়েছে, যে সেই দর্পণটাতে সৃষ্ট প্রতিবিম্বগুলো হবে অসৎ বা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়। দ্বিতীয়ত কি হয়, সেই যে প্রতিবিম্বগুলো সমশীর্ষক হয়ে থাকে, অর্থাৎ ইরেক্ট হয়ে থাকে। অর্থাৎ বস্তুর যে যেমন মানুষের প্রতিবিম্ব যদি তোমরা দেখো দর্পণের পেছনে মাথাটাই সামনের দিকে উঁচুর দিকে থাকে, পা যেমন নিচুর দিকে আছে নিচুর দিকেই থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঘটে থাকে সমতল দর্পণের প্রতিবিম্বর ক্ষেত্রে, যে পার্শ্বীয় পরিবর্তন, ল্যাটারাল যে পরিবর্তনটা ঘটে থাকে, ল্যাটারালি ইনভার্টেড হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। তো এই তিনটা বৈশিষ্ট্য ঘটে থাকে আমরা জেনেছি। তো সেই সঙ্গে সঙ্গে এর আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে একটা গোলীয় দর্পণে যে প্রতিবিম্ব গঠন করার জন্য আমরা যে চার প্রকার রশ্মিগুলোকে নিয়ে থাকি সাধারণত, তার মধ্য থেকে যে কোনো দুটো রশ্মি বস্তু থেকে যে আসছে আগত রশ্মিগুলো, সেইটা নিয়ে আমরা সুস্পষ্ট চিত্র অঙ্কন করার ক্ষেত্রে ব্যবহার করব। সেই চারটা রশ্মিকে আরেকবার আমরা মনে করে নিতে চাইছি। একটা অবতল দর্পণের সামনে যে তার বিভিন্ন পজিশন গুলো, একটা হচ্ছে বক্রতা কেন্দ্র, একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে মেরু, এইরকম যদি থেকে থাকে, তো আমরা চার প্রকারের রশ্মি নিয়ে এখানে আমরা বলেছি, প্রধানত তিন প্রকার বলেছিলাম, তো আরো এক প্রকারের রশ্মি নিয়েও কিন্তু আমরা প্রতিবিম্ব অঙ্কনের ক্ষেত্রে সেটাকে ব্যবহার করব। এক নম্বর হচ্ছে যে ফোকাসের দিকে আগত যে কোনো আলোক রশ্মি, ফোকাসের দিকে আগত যে কোনো আলোক রশ্মি গুলো ফোকাস দিয়ে যেগুলো গিয়ে পড়ছে সে সমান্তরাল হয়ে যেতে পারে। দ্বিতীয় আরেক নম্বরের কি হতে পারে, আমরা দর্পণের ছবিটা বারবার না এঁকে একটাতেই আমরা সব বোঝাচ্ছি। ধরো দর্পণের দিকে সমান্তরাল ভাবে যে সমস্ত রশ্মিগুলো আসবে প্রধান অক্ষের সমান্তরালে, সে ফোকাস দিয়েই যায়। এটা আরেকটা ধরনের রশ্মির বৈশিষ্ট্য, বা রশ্মি গেলে কি হয় দর্পণ দ্বারা সেটা আমরা জানি। তৃতীয় আরেকটা প্রকারের রশ্মি যেগুলো হচ্ছে ধরো আলোক কেন্দ্র থেকে বেরোচ্ছে বা আলোক কেন্দ্র অভিমুখী যে রশ্মিগুলো দর্পণে প্রতিফলিত হয়ে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু প্রতিফলনের নিয়ম মেনেই ঘটছে, প্রত্যেক জায়গায় সেটা কিন্তু প্রতিফলনের নিয়ম মেনেই ঘটবে। তো সেই চার প্রকারের রশ্মির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ রশ্মি যেটা আমরা বলছি, যে এই মেরু অভিমুখী কোন রশ্মি যদি এখানে দর্পণে এসে পড়ে, তো এখানে কিন্তু এই প্রধান অক্ষের সাপেক্ষে কিন্তু তার যে প্রতিফলন কিন্তু ঘটবে। এক্ষেত্রে এই যে প্রধান অক্ষই কিন্তু এখানে এটা হয়ে থাকবে অভিলম্ব। তো এই চার প্রকারের রশ্মি আমরা ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রতিবিম্বকে অঙ্কন করব। তো বস্তুটাকে প্রতিবিম্বের দর্পণের সামনে আমরা প্রধানত 6টা অবস্থানে রেখে যে প্রকার প্রতিবিম্বগুলো তৈরি করবে সেই দর্পণটি, সেই সৃষ্টি হওয়া প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা জানতে চাইব। বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি জানবো, যে বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানবো তার অবস্থানটা কি, তার হচ্ছে আকারটা কি রূপ, সমশীর্ষক না অবশীর্ষ, সৎ না অসৎ, এই সমস্ত বিষয়গুলো নিয়েই থাকবে তার বৈশিষ্ট্য। তো আমরা একটা অবতল দর্পণ অঙ্কন করে কতগুলো অবতল দর্পণের যে চিত্রের মধ্য দিয়ে আমরা সেই সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো আমরা অঙ্কন করব। তোমরা
সেইগুলো নিশ্চয়ই তোমরা বুঝবে। তো আমরা এই যে একটা অবতল দর্পণ আঁকলাম, আমাদের 6টি যেহেতু পজিশনে আঁকতে হবে, তো প্রতিবিম্বগুলোকে একটু দর্পণগুলোকে একটু ছোট ছোট করে আমরা আঁকতে চাইছি, যাতে করে চিত্রটা সবগুলো একটা যে বড় আর্কের মধ্যে কভার হয়ে যায়। এরকম ধরো 3টা আঁকলাম, 4টা, আর একটা হচ্ছে অবতল দর্পণ 5 আর 6। তো আমরা এক্ষেত্রে অঙ্কনের সময় কিন্তু আমরা অবশ্যই পেন্সিল কম্পাস ইউজ করে আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন পড়বে অঙ্কন করব, না হলে কিন্তু আমাদের সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে অসুবিধা হবে। আর যেহেতু আমরা আগে থেকে এর যে সিদ্ধান্তগুলো জানি, যে গঠিত বৈশিষ্ট্যগুলো জানি, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে অঙ্কন করাটা একটু সহজ হবে। তোমরা যখন অঙ্কন করতে যাবে কিন্তু অবশ্যই পেন্সিল কম্পাস ব্যবহার করবে, স্কেল ব্যবহার করবে। তো আমরা অবতল দর্পণ এখানে এঁকেছি। অবতল দর্পণকে তা আমরা জানি তার একটা প্রত্যেকটা ক্ষেত্রে তার আলো বক্রতা কেন্দ্র, এখানে আমরা বারবার একটা জিনিস ভুল হচ্ছে যে বক্রতা কেন্দ্রকে আলোক কেন্দ্র হয়ে যাচ্ছে, তো সেটা একটু তোমরা খেয়াল রাখবে, এটা সবসময় এটা হবে বক্রতা কেন্দ্র। এখানে মাঝে থাকবে ফোকাস আর মেরু। প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সেই রকম ভাবে বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরুকে আমরা চিহ্নিত করে নিচ্ছি, যাতে করে দ্রুত আমরা ছবিটাকে অঙ্কন করে ফেলতে পারি। তো এক্ষেত্রে আমরা দর্পণের প্রতিবিম্ব অঙ্কন করার জন্য এই অবতল দর্পণে যেমন ভাবে যে প্রত্যেকটা বিন্দুকে আগে চিহ্নিত করব, সেই সঙ্গে সঙ্গে আমরা যে ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক তার মধ্যবিন্দুতে হবে সেটাকেও আমরা খেয়াল রাখবো। তো এখন আমরা 6টি বিশেষ পজিশনে অবস্থানে আমরা বস্তুটিকে রেখে আমরা তার প্রতিবিম্বগুলো অঙ্কিত করব, এবং সেই অঙ্কিত প্রতিবিম্বের যে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেটা আমরা সেটা জানার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা রাখছি বস্তুটিকে অসীম দূরত্বে। তো এই দর্পণে প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে আরো যে বিশেষ যে গঠিত হওয়ার ক্ষেত্রে যে শর্তটা আমাদের মনে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে দর্পণের উন্মেষটা যেন বস্তুর থেকে ছোট হয়। সেটা কখন হয়ে যাবে, যদি এই বস্তুর উন্মেষ দর্পণের উন্মেষ কাকে বলে বলেছিলাম, যে কোনো দর্পণের দুই প্রান্ত যে দূরত্বটাকে, দুই প্রান্ত বিন্দুর যে মধ্যবর্তী দূরত্বটাকে আমরা যে বলেছিলাম যে উন্মেষ, সেই উন্মেষটা দৈর্ঘ্য যাকে আমরা যেটাকে আমরা উন্মেষটাকে আমরা বলতে পারি যে অ্যাপারচার। এই যে অ্যাপারচার বা উন্মেষ এইটা কিন্তু হতে হবে অনেক ছোট, কার থেকে, বক্রতা ব্যাসার্ধের থেকে। যে কোনো দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ, এক্ষেত্রে আমরা এখানটায় এই যে দৈর্ঘ্যটা প্রকৃতপক্ষে আমাদের সেই রুল মেনে কিন্তু আঁকা হয়নি। তো আমাদের এই শর্তটা কিন্তু মাথায় রাখতে হবে প্রতিবিম্ব গঠন করার ক্ষেত্রে। বস্তুটা যেটা রাখতে চাইছি সেই বস্তুর যে আকারটাও যেমন উন্মেষের থেকে বড় হবে বা উন্মেষটা বড় হবে, উন্মেষ গ্রেটার দেন বস্তুর আকার, ঠিক তেমনি ভাবে উন্মেষটাও হতে হবে যে বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট। অর্থাৎ এই শর্ত নিয়েই আমরা প্রতিবিম্বগুলো এবার আঁকতে শুরু করব। এখন বস্তুটাকে অসীম দূরত্বে রাখছি আমরা, এই যে বক্রতা ব্যাসার্ধের তুলনায় বহুগুণ দূরত্বকে আমরা আপাতত ধরছি, এটা হচ্ছে সেই অসীম দূরত্বে তার বস্তুর অবস্থান। তো সেই অবস্থানে বস্তুটি থাকলে আমরা রশ্মি যে 4 প্রকার রশ্মি নিয়ে আঁকবো, তার মধ্যে যে কোনো দুটো একটা প্রধান অক্ষের সমান্তরালে আমরা এই বস্তুটার এই শীর্ষবিন্দু এই এ থেকেই সব দুটো বিন্দু, এই বিন্দুটা থেকেই যে অঙ্কিত দুটো রশ্মি নেই, কিন্তু ওই এই বিন্দুরই প্রতিবিম্ব অঙ্কন করব। যদিও একটা বিস্তৃত বস্তুর আমরা বলেছি প্রত্যেকটা বিন্দুই কিন্তু একটা বিন্দু উৎস হয়ে থাকে। তো এই প্রতিফলন বিষয়টা এমন যে এই প্রতিফলন ধর্মটাই জন্যই কিন্তু আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে দৃশ্যমান, যে কোনো বস্তুর উপর আলো এসে পড়ে প্রতিফলিত হয়ে অন্য কোনো চোখে প্রবেশ করছে বলেই সে কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে। তো এই যে সমান্তরালে আসা আলোক রশ্মিটা আমরা দেখতে পারবো
যে ফোকাসেই তৈরি হবে। তো সমান্তরাল অসীম দূরত্ব থেকে আগত বস্তুর থেকে রশ্মিগুলোকে আমরা সবকিছুই কিন্তু সমান্তরাল ভাবে ধরবো। এখানে চিত্রতে আমরা এখানে যদি ধরি এটা কিন্তু সঠিক চিত্র হবে না। তো যে কোনো বস্তু যেটা অসীম দূরত্বে রয়েছে সেখান থেকে আগত আলোক রশ্মি গুচ্ছগুলো সমান্তরাল রশ্মি ধরা। তাহলে আমরা যে কোনো সমান্তরাল রশ্মি যেগুলো আসে সেটা প্রতিফলিত হয়ে আমরা জানি যে সব ফোকাসে বিন্দুতে মিলিত হয়। বোঝা গেছে? তো এই হচ্ছে তাহলে বস্তুটার দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হবে। প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথম তার অবস্থানটার কথা যদি ধরি, অবস্থানটা কোথায় হবে, তারপরে তার প্রকৃতি সৎ না অসৎ, ভার্চুয়াল না রিয়েল, সেটা আমরা যদি যাচাই করব। তার সঙ্গে সঙ্গে যে বস্তুর আকারটা আমরা একটু জানার চেষ্টা করব, ছোট না বড় হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা আরেকটা বিশেষ জিনিস যেটা বিবর্ধন বলে আমরা নাম দেব, সেটার আলোচনাটাও করব। তো বিবর্ধন জিনিসটা এই প্রসঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক। বস্তুর দ্বারা সৃষ্ট যে প্রতিবিম্বটা, বস্তুর কোন একটা প্রতিবিম্ব যখন কোনো দর্পণ দ্বারা সৃষ্ট হয়, সেই প্রতিবিম্বটার আকার এবং বস্তুর আকারের অনুপাতকেই বলে বিবর্ধন। বস্তুটার যে দৈর্ঘ্য, তাকে যদি তার হাইটটা যদি h বলি, এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, এটাকেই আমরা বলি বিবর্ধন। তো এখন এই বিবর্ধন যে প্রতিবিম্বের আকার থেকে আমরা দূরত্বতে যখন কনভার্ট করে থাকি, তো সেটার সমীকরণ হয়ে থাকে কিন্তু প্রতিবিম্ব মাইনাস অফ ভি বাই ইউ। তো প্রতিবিম্বটাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করি, প্রতিবিম্ব দূরত্বটাকে, আর বস্তু দূরত্বকে ইউ দিয়ে চিহ্নিত করব। তো যখন আমরা চিহ্ন প্রকরণ বিষয়টা আলোচনা করব, মিরর ফর্মুলা বা দর্পণ সূত্রটা আলোচনা করব, সেখানে এই বিষয়টা স্পষ্ট হবে। তো আমরা এই বস্তুর অসীম দূরত্বে বস্তুটা এখানে, তাহলে আমরা বস্তুর অবস্থান আমরা নির্ণয় করছি ফার্স্ট যে অসীম দূরত্বে। তো অসীম দূরত্ব থেকে আগত রশ্মিগুলো সমান্তরাল হয়, সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা কোথায় হচ্ছে। প্রতিবিম্বটা তৈরি হচ্ছে কিন্তু ফোকাসে তৈরি হচ্ছে, এফ বিন্দুতে। এবং সৎ হবে না অসৎ হবে, সত্যিকারের এখানে মিলিত হয়েছে, তাই এটা হবে সৎ প্রতিবিম্ব বা রিয়েল। আর আকারটা কিন্তু দেখতে পাবে বস্তুটার তুলনায় অনেক ছোটই হবে। বস্তুটার অনেক দূরে রয়েছে, বস্তুর আকারের থেকে এখানে অনেক ছোট হবে। তো সেই অনুযায়ী এখানে বিবর্ধন তোমরা দেখবে যে বিবর্ধন কিন্তু লেস দেন 1 হবে। এরপরে চলে আসছি দ্বিতীয় একটা যে অবস্থান, বস্তুটাকে এখন আমরা যে বক্রতা কেন্দ্রের পেছনে রেখেছি। যদিও এখানে চিত্রগুলো কিন্তু দর্পণের চিত্রগুলো সঠিকভাবে অঙ্কিত হয়নি, যেখানে আমাদের শর্ত হওয়ার কথা উন্মেষটা বক্রতা ব্যাসার্ধের থেকে অনেকটাই ছোট হবে। তো সেই অনুযায়ী কিন্তু চিত্রগুলো এখানটায় অঙ্কিত হয়নি, সেই জন্য তোমরা এই বিষয়ে সতর্ক থাকবে। তো এক্ষেত্রে দ্বিতীয় অবস্থান যেটাতে এসে যাচ্ছি, সেখানে বস্তুটাকে আমরা রাখবো হচ্ছে বক্রতা কেন্দ্রের পেছনে, বক্রতা কেন্দ্রের পেছনে। এইখানে যদি রাখি, এখানে প্রতিবিম্বটা কি হচ্ছে একটু তার বৈশিষ্ট্য আমরা জানার জন্য আমরা সেই প্রতিবিম্ব আকার যে দুটো রশ্মি আমরা নিচ্ছি, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যেটা গেলে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যায়, আর একটা রশ্মি নেব যেটা এই আমরা এই শীর্ষবিন্দু এ থেকেই নিচ্ছি, সেই শীর্ষবিন্দু এ থেকে নির্গত হওয়া আরেকটা রশ্মি যেটা বক্রতা কেন্দ্র ভিমুখী হবে এবং বক্রতা কেন্দ্র থেকে আসবে এবং ওই দিকেই ফিরে যাবে। বোঝা গেল? তো এইখানে দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা তৈরি হচ্ছে এ ড্যাশ বিন্দুতে প্রতিবিম্ব হয়েছে। বর্তমানে এখানে দেখতে পাচ্ছ এফ এবং সি এর মাঝে তৈরি হচ্ছে। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যের মধ্যে তার অবস্থানটা দেখতে পাচ্ছ এফ ও সি এর মাঝে তৈরি হচ্ছে। এটা সৎ হচ্ছে না অসৎ হচ্ছে, দেখতে পাচ্ছ সত্যিকারে মিলিত হয়েছে। সেই রকমের শীর্ষবিন্দুটা নিয়ে গেছিলাম, যদি পাদবিন্দুটাও অঙ্কন করি, পাদবিন্দুটাও ঠিক এইভাবে উল্টো দিকে অঙ্কিত হবে। তো এইখানে এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বটা ছোটই হচ্ছে। প্রতিবিম্ব যদি আকার যদি ছোট হয়, তোমরা জানবে বিবর্ধনও তাহলে একের থেকে ছোটই হবে। এরপরে আমরা চলে আসছি যে বস্তুটাকে আমরা রাখছি একটু
আরো একটু দর্পণের কাছাকাছি আনছি, একেবারে রাখলাম আমরা বক্রতা কেন্দ্রতেই রাখলাম। বক্রতা কেন্দ্রতে রাখলেও আমরা ঠিক সেই রকম দর্পণ দ্বারা যেভাবে দুটো রশ্মি নিয়ে আমরা জানি যে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা আমরা জানি যে যেটা হচ্ছে এই বিন্দু থেকে আগত রশ্মিটা যেটা আলোক কেন্দ্রাভিমুখী হবে সেটাকেও নিয়ে আমরা ধরতে পারি যে এই দিকে তৈরি হয়ে যাবে হচ্ছে তার প্রতিবিম্বটা। কিংবা এখান থেকে এই রশ্মিটা থেকে আমরা মেরুর দিকে যদি আগত রশ্মিটাকে ধরি, আর একটা রশ্মি নিয়ে আমরা যদি যাচাই করি যে মেরুর দিকে যেটা আসছিল সেটা প্রতিফলিত হয়ে এইখান দিয়েই যাবে। তো এইভাবে যে কোনো দুটোর মধ্যে আমরা রশ্মি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো, যেখানে বক্রতা কেন্দ্রতে রেখেছিলাম 3 নম্বর অবস্থান বক্রতা কেন্দ্র, সেখানেই কিন্তু তৈরি হয়ে গেল। তো এবং এক্ষেত্রে এটা সদও হলো। তাহলে প্রতিবিম্বের বস্তুটাকে যদি আমি বক্রতা কেন্দ্রতে রাখি তাহলে সি তে রাখি, সি তেই তৈরি হবে এবং এটাও সদ হবে এবং সমান দৈর্ঘ্যের হবে। এখানে একটা চিত্রটা বুঝতে অসুবিধা এখানে সত্যিকারের হচ্ছে, কিন্তু তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে স্কেল ইউজ করে সঠিকভাবে আঁকবে তো দেখবে যে এই যে বস্তুর যে আকার আর প্রতিবিম্বের যে আকার দুটোই কিন্তু সমান মাপের হবে। তো এই ক্ষেত্রে বিবর্ধনের মানটা তোমরা দেখবে, তাহলে দুটোর মান সমান, যেহেতু অনুপাতটা কিন্তু 1 হয়ে যাবে। এর পরের চিত্র যেটা আমরা অঙ্কন করতে যাচ্ছি, যে বস্তুটাকে এখন কোথায় রাখবো, আরো একটু দর্পণের দিকে এগিয়ে আনছি। এখন রাখছি আমরা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। তো এখান থেকেও সেম ভাবে আমরা চিত্র অঙ্কন করার জন্য এখান থেকে একটা স্ট্রেট লাইন এখানে আনলাম। তো চিত্রটাকে একটু বড় করে অঙ্কন করলেও করা যেত, তো একসঙ্গে 6টা ছবি অঙ্কনের জন্য এখানে চিত্র একটু ছোট হয়ে যাচ্ছে, যদিও তোমরা একটু দেখার চেষ্টা করো। তো এই সমান্তরাল ভাবে যেটা আসবে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, ফোকাসটা একটু সঠিকভাবে চিহ্নিত করলাম, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর একটা রশ্মি যেটা আসবে সেটাও আমরা আলোক কেন্দ্রাভিমুখী নিয়েও আমরা দেখতে পারি, কিংবা যে মেরু বিন্দুগামী আসবে যেটা সেটা নিয়েও আমরা দেখতে পারি। এটা মেরুর দিকে আসবে, ধরো আমরা মেরুর দিকে নিয়ে সেটা প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। তো এইরকম ভাবে যে দুটো রশ্মি আমাদের প্রয়োজন, কমপক্ষে মেরুর দিকে যেটা আসছে সেই রশ্মিটাকে নিয়ে আমরা যদি অঙ্কন করার চেষ্টা করি তো দেখতে পাচ্ছ ছেদ বিন্দুটা এখানে পাচ্ছি। তাহলে তার যে প্রতিবিম্বটা এখানে এ ড্যাশ, এই এ বিন্দুর যে প্রতিবিম্ব এ ড্যাশ পাচ্ছি, তাহলে এখানে যেটা এ ড্যাশ পাচ্ছিলাম এ ড্যাশটা দেখতে পাচ্ছি একটু বড় হয়েছে। তাহলে যখন আমরা বস্তুটিকে রাখছি হচ্ছে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, এফ ও সি এর মাঝে যখন আমরা বস্তুটাকে রাখতে যাচ্ছি তখন প্রতিবিম্বটা কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু এখানে অবশীর্ষ, এখানে শীর্ষটা কি ধরনের হচ্ছে সেটার খেয়ালটাও যদি তোমরা একটু আরেকটা কলাম করে লিখে রাখো, সমশীর্ষ না অবশীর্ষ, তো আরেকটা ছোট্ট কলাম আমরা এখানে সমশীর্ষ না অবশীর্ষ এটা লিখে একটা কলাম করো, দেখতে পাবে সবগুলো ক্ষেত্রে অবশীর্ষ, সবগুলো ক্ষেত্রে অবশীর্ষ, সবগুলো ক্ষেত্রে অবশীর্ষ। তোমরা সমশীর্ষ একটা কলামটা সামনের দিকে রাখতে পারো। তো আমরা এখানে যেহেতু একই পিছনের দিকে রেখেছি, তো এক্ষেত্রে আকারটা দেখতে পাচ্ছ, কিন্তু অবস্থানটা দেখতে পাচ্ছ কোথায় হচ্ছে না বক্রতা কেন্দ্রের পেছন দিকে সরে আসছে, সি এর পেছনে সরে এবং সদ হচ্ছে বড় হচ্ছে, বস্তুর আকারের থেকে এবারে দেখতে পাচ্ছ প্রতিবিম্বটা একটু বড় হলো এবং এটা অবশীর্ষ সেই হচ্ছে এবং এমটা এখন কিন্তু একটু বড় হলো। বোঝা গেছে? ধীরে ধীরে প্রতিবিম্বটার আকৃতি, বস্তুটাকে যতই আমরা দর্পণের দিকে আনছি দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটা কিন্তু ধীরে ধীরে দর্পণ থেকে দূরের দিকে সরছে। তো এর পরে আর যে দুটো পজিশন রয়েছে সেটার অঙ্কনটাকে একটু আমরা বড় করে অঙ্কন করার জন্য আমরা চিত্র দুটোকে নিচে দুটো চিত্রকে আমরা একটু উপরের দিকে আঁকছি, দর্পণটাকে আর দুটো দর্পণের চিত্র এঁকে নিচ্ছি আমরা।
তো এক্ষেত্রে আমরা যেটা বলছি 4 নম্বরের পর 5 নম্বর অবস্থান বস্তুটাকে কোথায় রাখতে চাইছি, 5 নম্বর অবস্থান বস্তুটাকে রাখবো ফোকাসে। ফোকাসে এফ এর উপর যদি রাখি বস্তুটাকে, এফ এ রাখলে কি হচ্ছে, একটা রশ্মি তো সমান্তরাল এসে যেটা আসবে সে ফোকাস দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। অপর একটা রশ্মি আমরা এক্ষেত্রে যে ধরো আর একটা রশ্মি যেটা মেরুর দিকে আসবে, মেরুতে এখানে প্রতিফলিত হয়ে এমন ভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে যে তারা দুজনে কিন্তু, এই দুটো রশ্মি কিন্তু তোমরা জানবে এরা হচ্ছে কিন্তু যে অভিসারী রশ্মি আছে, কিন্তু এরা কিন্তু মিলিত হবে অসীমে গিয়ে এদের মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে বস্তুটিকে যখন আমরা ফোকাসে রাখলাম, প্রতিবিম্বটা এখন কোথায় হবে, প্রতিবিম্বটা কিন্তু অসীমে তৈরি হবে, অসীম দূরত্বে তৈরি হবে যদি বাড়ানো সম্ভব হয়ে থাকে রেখাগুলোকে, রশ্মিগুলোকে। এবং এক্ষেত্রেও সৎ হবে, সত্যিকারের মিলিত হবে এবং এখানে অনেক বড় হবে, অবশীর্ষ হবে, তাহলে এমটা কিন্তু অনেক বড় হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যতক্ষণ পর্যন্ত সত্যিকারের মিলিত হচ্ছে বিবর্ধনটার চিহ্ন কিন্তু আমাদের থাকবে নেগেটিভ। তো সেই বিষয়ে আসবো বিবর্ধনটা নিয়ে একটু আলোচনাতে। তো বিবর্ধন অনেক বড়। এখন চলে আসছি আর সর্বশেষ যে চিত্র যেটা অঙ্কন করতে যাচ্ছি 6 নম্বর, বস্তুটাকে যদি আমি ফোকাস আর মেরুর মাঝে রাখি, বোঝা গেছে ফোকাস আর মেরুর মাঝে রাখলে একটা তো সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে, যেটা হচ্ছে ফোকাস সমান্তরাল যেটা আসছে সেটা ফোকাস দিয়ে গেল। আর একটা যেটা ধরো সম্ভবত বলছি, ধরো মেরুর দিকে আসার চেষ্টা করছিল, মেরুতে পড়ে গিয়ে সে প্রতিফলনের নিয়ম মেনে যে সূত্র মেনে সে যাবে। তো এদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসীম পর্যন্ত বাড়ালেও এরা অপসারী রশ্মিগুচ্ছ। তো অপসারী রশ্মিগুচ্ছ হওয়ার জন্য এরা কিন্তু মিলিত হবে না, কিন্তু এদেরকে যদি আমরা এখানে অঙ্কনের সুবিধার্থে পিছনের দিকে ডট ডট করে বাড়িয়ে দিই, দেখতে পেতে পারি যে অসীম দূরত্বে নয় কিন্তু একটা সৎ প্রতিবিম্ব, সৎ নয় অসৎ প্রতিবিম্ব তৈরি হতে দেখবো সমশীর্ষক। এই যে এ আর বি বস্তু যদি ধরি, এটা হচ্ছে এ ড্যাস্ট এবং বি ড্যাস্ট, এই যে যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে অসৎ সমশীর্ষক প্রতিবিম্ব। তাহলে বস্তুটাকে যদি আমরা কোথায় রেখেছি, বর্তমানে 6 নম্বর অবস্থানটা যেটা বলছি যে এফ ও পি এর মাঝে রাখছি, 6 নম্বর যে অবস্থানটা যেটা আমরা বলতে চাইছি, এফ ও বস্তুর অবস্থানটা 6 নম্বর, এফ আর পি এর মাঝে রাখলে বস্তুটা প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো দেখে নাও, তাহলে এটা হবে কিন্তু দর্পণের পেছনে তৈরি হবে। এই প্রথম তৈরি হচ্ছে এটা দর্পণের পেছনে, মানে এটা অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ, এবং এই সর্বপ্রথম অসৎ হচ্ছে এবং বড় হচ্ছে, কিন্তু এইখানে সর্বপ্রথম সমশীর্ষ হচ্ছে আর n তো গ্রেটার দেন 1 হচ্ছে। তাহলে দুটো জায়গায় তোমরা দেখতে পাচ্ছ যে অসৎ প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলো, 3টা বৈশিষ্ট্য এখন চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে অবতল দর্পণের সামনে বস্তুটাকে যদি ফোকাসের মাঝে রাখি, ফোকাস এবং মেরুর মাঝে রাখি, তাহলে প্রতিবিম্বটা অনেক বড় হয়ে যায়, সমশীর্ষ হয়। তো এই যে চিত্রটি কিন্তু অঙ্কন করার জন্য তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়, যে অবতল দর্পণকে যে বিবর্ধক ভাবে মানে বিবর্ধক যে দর্পণ হিসেবে ব্যবহার করার একটা চিত্র অঙ্কন করে দাও, বস্তুটাকে কোথায় রাখলে বিবর্ধিত চিত্র তৈরি হবে, এটা হচ্ছে সেই রকম যে চিত্র। এইটার অঙ্কন তোমাদের প্রায় পরীক্ষায় অনেক সময় পড়ে। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম এবং এখান থেকে যে সৃষ্ট প্রতিবিম্বের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম, এইগুলো থেকেই তোমাদের কিন্তু বিভিন্ন গাণিতিক প্রশ্নের আলোচনাগুলো অনেক সময় দিয়ে থাকে, যে যদি বলবে কোন একটা বস্তুকে দর্পণের সামনে কোথায় রাখলে বস্তুর একই আকারের যে প্রতিবিম্ব তৈরি হবে, ধরো সেটা সরাসরি এরকম প্রশ্ন না দিয়ে যদি বলে কোনো একটা দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ 10, বস্তুটিকে কত দূরে রাখলে, কোথায় রাখলে সমান দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব বা যে এক বিবর্ধন বিশিষ্ট প্রতিবিম্ব তৈরি হতে পারবে, এইরকম যে প্রশ্নগুলো
তোমাদের দিতে পারে, তোমরা গাণিতিক প্রশ্নগুলোর সলিউশনটা করতে পারবে। তো এরপরে আমাদের মূল আলোচনাটা এখানেই সমাপ্তির পথে যাচ্ছে, কিন্তু তার আগে কয়েকটা ছোট ছোট বিষয় যেগুলো আমরা উঁচু ক্লাসে সাধারণত আলোচনাটা করে থাকি, তো একটু আলোচনাটা সেটা করে নিতে চাইছি। সেই বিষয়টা হচ্ছে কি না, আমরা এই যে বস্তুকে কোথায় রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, তো সেই বিষয়ের মধ্যে 6টা মাত্র অবস্থানে রেখে আমরা প্রতিবিম্ব চিত্রগুলো রেখেছি। এরকম তো অসংখ্য পজিশনে আমরা রাখতে পারি। তো বস্তুর কোথায় রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, তো সেক্ষেত্রে একটা আমাদের কিন্তু সূত্র হাতের কাছে রয়েছে, এটাকে বলা হয় মিরর ফর্মুলা বা দর্পণের সূত্র, যেখানে ভিটা কি না দর্পণ থেকে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে তার দৈর্ঘ্য। তাহলে ভিটা যেখানে কি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, দৈর্ঘ্য নয়, এখানে দূরত্ব। এখানে আমরা সমস্ত যে দৈর্ঘ্যগুলো মেজার করব সেটা কিন্তু হবে হচ্ছে মেরু থেকেই মেজারমেন্টটা হবে। আর ইউটা কি বস্তু দূরত্ব। তাহলে বস্তুটা কোথায় রেখে, যদি আমি সাপোজ এইখানে বস্তুটা রেখে এখানে যদি চিত্রটা অঙ্কন করে থাকি, তো তার যে প্রতিবিম্বটা যেভাবে হয়ে থাকে সেটা আমরা জেনেছিলাম, এইটা প্রতিবিম্ব হয়েছিল। তো এইখানে বস্তু দূরত্ব অর্থাৎ মেরু থেকে বস্তুটার দূরত্ব এটাই হচ্ছে ধরো পি বি, এই পি বি দূরত্বটাই হচ্ছে ইউ। আর প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ পি বি ড্যাশ এটাই হচ্ছে ভি। আর পি এফ এটাই হচ্ছে যাকে আমরা মানে যে ফোকাস দৈর্ঘ্য এফ বলে বলছি, কিংবা পিসি এটাই হচ্ছে আর। এই যে বিভিন্ন দৈর্ঘ্যগুলোকে আমরা বলে থাকছি। তো এক্ষেত্রে আমরা যখন এই রকম একটা সূত্রতে বিভিন্ন দৈর্ঘ্যগুলোকে বসিয়ে ফোকাস দৈর্ঘ্য জানা থাকলে, বস্তু দূরত্ব জানা থাকলে প্রতিবিম্ব কোথায় হবে এই সূত্র থেকে সহজেই আমরা বের করতে পারি। তো এই সূত্রটাকে ইউজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু যে চিহ্নের প্রকরণ আমাদের একটু সঠিকভাবে মাথায় রাখতে হবে। তো চিহ্নের প্রকরণের একটা কিন্তু বিশেষ নিয়ম রয়েছে। কোন দর্পণের সামনে যখন আমরা কোনো বস্তুকে নিয়ে বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান করব, আমরা চিত্রটাকে এমন ভাবেই অঙ্কন করব যে যে বস্তু থেকে আগত রশ্মি যেন বাম দিক থেকে ডান দিকে আসছে, অর্থাৎ বস্তুটা দর্পণে যেন বাম দিকে থাকে, সঙ্গে সঙ্গে তাহলে আর মেরু দিক থেকে সব মেজারমেন্ট গুলো করা হয়ে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে ডান দিকে মেজার করা দৈর্ঘ্যগুলোকে পজিটিভ, বাম দিকে মেজার করা দৈর্ঘ্যগুলোকে নেগেটিভ ধরা হবে, উপরের দিকে মাপ করা দৈর্ঘ্যগুলোকে পজিটিভ, নিচের দিকে মাপ করা দৈর্ঘ্যগুলো হয়ে যাবে নেগেটিভ। তো এই যে সাইন কনভেনশন বা চিত্র প্রকরণ অনুযায়ী কিন্তু এই সূত্রটাকে তৈরি করা হয়ে আছে। তো এখন এই সূত্র থেকে আমরা যদি বিবর্ধনের যে সূত্রটা পেয়েছিলাম, বিবর্ধন মানে আমরা কি বলেছিলাম যে বস্তুর উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতার যে অনুপাত। তো এই যে দৈর্ঘ্যগুলোকে বর্তমানে আমরা কিন্তু ত্রিভুজের যে সর্বসমতা থেকে আমরা তাকে দৈর্ঘ্যতে রূপান্তরিত করে ফেলতে পারি, উচ্চতাগুলোকে আমরা এখন দৈর্ঘ্যতে রূপান্তরিত করে ফেলতে পারি। বোঝা গেল? সেই রকম ভাবে আমরা সূত্রটা কিন্তু এসে যাবে। তো এই বিষয়গুলো তোমরা উঁচু ক্লাসে বিষয়টা জানবে। তো এক্ষেত্রে সাইন কনভেনশনে যে আমরা বিবর্ধনের রাশিমালাটা লিখেছিলাম, এম সমান দেখতে পাচ্ছ আমরা লিখে রেখেছি মাইনাস ভি বাই ইউ। তাহলে দেখতে পাচ্ছ যদি সমস্ত কিছু মেজারমেন্ট করা হয়ে থাকে মেরু থেকে, তাহলে মেরু থেকে বস্তুটা যে মাপ করা হচ্ছে, বস্তু এখানে হয়ে যাবে নেগেটিভ। প্রতিবিম্ব যতক্ষণ যে রিয়েল ইমেজ তৈরি হবে সেটা কিন্তু দর্পণের যে এখানে বাম দিকে থাকবে, ভিটা হবে নেগেটিভ। তাহলে দুটোই যদি নেগেটিভ হয়ে থাকে, এমটা তখন হয়ে যাবে কিন্তু নেগেটিভ। তাহলে যতক্ষণ পর্যন্ত বস্তু সৎ প্রতিবিম্ব হবে, তাহলে এম এর মান হবে নেগেটিভ, মানে এটা হচ্ছে সৎ প্রতিবিম্বকে নির্দেশ করছে। বোঝা গেল? কিন্তু যদি যতক্ষণ বস্তুটার প্রতিবিম্ব বাম দিকে তৈরি হবে, আমরা জেনেছি যে বস্তুটাকে যদি ফোকাস আর মেরুর মাঝে রাখি, প্রতিবিম্বটা ধরো এই পজিশনে হয়, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ভিটা হয়ে যাচ্ছে পজিটিভ, ইউটা তো সবসময় সেই দিকেই থাকছে নেগেটিভ। তাহলে এম এর মানটা যে সূত্রটা আমরা পড়েছি মাইনাস বাই প্লাস হয়ে একটা মাইনাস থেকে যাবে, তখন হয়ে যাবে পজিটিভ।
তাহলে বস্তুটা যখন এম এর মানটা যখনই পজিটিভ হবে, তো বিবর্ধনটা পজিটিভ কথার অর্থটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। নিশ্চয়ই তোমরা বুঝলে। তো এইরকম ভাবে আজকের যে ক্লাসে আমরা যে মূল মূল বিষয়গুলো বোঝাতে চাইছিলাম, তোমরা সময় করে পজ করে করে ধীরে তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। এরপর আরেকটা বিষয় যেটা আলোচনা করতে চাইবো, এখানে প্রশ্নগুলো আলোচনা তো এই সূত্র থেকেই তোমরা করবে বা আলোচনা থেকেই উত্তরগুলো তোমরা বুঝে বুঝে দেওয়ার চেষ্টা করবে। এরপরে চলে আসছি এই যে অবতল দর্পণের একটা ব্যবহারগুলো কোন কোন ক্ষেত্রে করা হয়ে থাকবে। যে অবতল দর্পণকে যখন আমরা ব্যবহার করতে চাইবো, তখন আমরা এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু ব্যবহারটা করব। কোনখানে বস্তু রাখলে কি রকমের প্রতিবিম্ব তৈরি হয় সেটা, বা যে কি রকম ঘটনাগুলো ঘটায় সেটা যেমন মাথায় থাকবে। সমতল অবতল দর্পণের সামনে কোনো জায়গায় বস্তু থাকলে সেই রশ্মিগুলো কি রকমের হয়। প্রথম একটা তোমরা দেখো, যে কোনো বস্তুকে যদি ফোকাসে রাখা থাকে সেখান থেকে নির্গত রশ্মিগুলো কি হয়। অবতল দর্পণের যদি কোনো ফোকাসে তোমরা বস্তুকে রাখো, কোনো মানে আলোর উৎসকে রাখো, সেখান থেকে আমরা জানি যত চারিদিকে ছড়িয়ে যাওয়া আলোগুলো সবগুলো কিন্তু সমান্তরাল হয়ে বেরিয়ে যায়। তাহলে এইভাবে এই ধর্মটাকে কাজে লাগিয়ে কোনো গাড়ির হেডলাইটে কিংবা টর্চের লাইটের যে সামনে ফোকাস যে প্রতিফলক যে তলটা ব্যবহার করা হয়, এরকম গোলীয় দর্পণের মতো করে ব্যবহার করা হয় এবং ফোকাসে রাখা হয় বাল্বটিকে। তো এখানে সাধারণত গোলীয় দর্পণ না ব্যবহার করে যদি অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয় তো আরো বেশি সমান্তরাল হয়ে যায়, এই বিষয়টা আমরা জানবো। তো এটা কিন্তু সে যাই হোক, এটা অবতল দর্পণেরই একটা প্রয়োগ। দ্বিতীয়ত আরেকটা কি, অবতল দর্পণকে সামনে আমরা যদি বস্তুটিকে ফোকাস আর মেরুর মাঝে রাখি, তার একটা বিবর্ধিত সমশীর্ষক, এই যে দর্পণের পেছনে তৈরি হবে, সৎ হবে, সমশীর্ষক হবে, এইরকম একটা যে প্রতিবিম্ব তৈরির ক্ষমতা রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে দন্ত চিকিৎসকেরা কিন্তু বা দাড়ি কামানোর ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কিন্তু এই যে প্রতিবিম্ব দর্পণটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে আজকের আলোচনার মূল সারাংশগুলো, যেখানে আজকে আমরা জানলাম সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে সেখানে দর্পণ প্রতিবিম্ব সৃষ্টির প্রক্রিয়াগুলোর সঙ্গে এখানে অবতল দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি করার জন্য আমরা 4 প্রকার রশ্মির মধ্য থেকে দুটোকে বেছে নিয়ে আমরা প্রতিবিম্ব গঠন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আরো কিছু শর্তকেও মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। সেই শর্ত না পালন হলে কিন্তু বস্তুর প্রতিবিম্ব আমরা পাবো না। সেই সঙ্গে সঙ্গে বস্তুকে যে দর্পণের সামনে আমরা মাত্র 6টি পজিশনে রেখে অঙ্কন করে তোমাদের মূল মূল পজিশনে প্রতিবিম্বের যে বৈশিষ্ট্যগুলো কিরূপ হয়ে থাকে সেটা জানলাম। সঙ্গে সঙ্গে দর্পণের সূত্র, যেটা ব্যবহার করে আমরা যে কোনো পজিশনে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় হবে তার একটা সূত্র আমরা শুধু জানলাম। এর প্রমাণটা কিন্তু আমরা উঁচু ক্লাসে যখন দ্বাদশ শ্রেণীতে 12-এ তোমরা পড়বে, সেকেন্ড ফোর্থ সেমিস্টারে সেখানে বা থার্ড সেমিস্টারে, সেখানে তোমরা এই বিষয়টা আলোচনা করবে, প্রমাণটাও জানবে। এবং এর সর্বশেষে বিবর্ধন বিষয়টার একটা গাণিতিক সমীকরণ, সেই গাণিতিক সমীকরণের রূপান্তর গুলোও কিন্তু তোমরা এইচএসে পড়বে এবং এটার প্রয়োগ বা ব্যবহার গুলো আজকের আলোচনাটা করলাম।